ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী। এরপর জানিয়ে দিব এবার আইসিসিকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্রে বিল পাস। আরও জানিয়ে দিব গাজা ইসরায়েলি গোলার আঘাতে নিহত 19। শিশুদের ওপর গণহত্যার দায়ে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করুন, জাতিসংঘের প্রতি হামাসের আহ্বান। এবং সর্বশেষ জানিয়ে দিব যে কারণে ধাক্কা খেলেন নরেন্দ্র মোদী, হারালেন সংখ্যাগরিষ্ঠতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদত্যাগ করলেন মোদী। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে নিজের এবং মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানান মোদী। এদিকে একটি সূত্র জানিয়েছে আগামী শনিবার 8 জুন সন্ধ্যায় দিল্লিতে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন মোদী। ভারতের 18তম লোকসভা নির্বাচনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বিজেপি। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর দল। 400 আসনেও জয়ের যে লক্ষ্য ছিল তার ধারের কাছেও যেতে ঘেঁষতে পারেনি তারা। এমনকি বিজেপি এককভাবে 300 আসনও করতে পারেনি। 543 আসনের মধ্যে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 272টি আসন। বিজেপির নেতৃত্বাধীন জোট এই সংখ্যা পার করেছে। জোটের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রে সরকার গঠন করতে চলেছে এনডিএ এবং ফের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী। ফলে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন তিনি। এনডিএ মোট 292 আসনে জয়ী হয়েছে। এর মধ্যে বিজেপি পেয়েছে 240টি আসন, অন্যদিকে 99টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই দলের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 235টি আসন। এক দশক আগে ক্ষমতায় আসা মোদীকে এই প্রথমবার সরকার গঠনের জন্য জোটের অংশীদারদের উপর নির্ভর করতে হচ্ছে। জোট এনডিএ সরকার গঠন করলে এবং মোদী প্রধানমন্ত্রী হলে জওহরলাল নেহরুর পর তিনি হবেন দ্বিতীয় ব্যক্তি যিনি পরপর 3বার প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন। লোকসভা নির্বাচনের ফলাফলে পর্যালোচনা করতে আজই বৈঠকে বসবেন মোদী। বেলা 11:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হয়। এটা ছিল দ্বিতীয় দফা মোদী সরকারের মন্ত্রিপরিষদের শেষ বৈঠক। সেখানে আগামী শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে মোদী শপথ গ্রহণ অনুষ্ঠান প্রথমে আগামী রবিবার অর্থাৎ 9 জুন হতে পারে বলে ঠিক করা হয়, পরে তা বদলে শনিবার করা হয়েছে। এবার আইসিসিকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্রে বিল পাস। গাজায় গণহত্যা নিয়ে ইসরায়েলকে কাঠগড়ায় তুলেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এতে ক্ষুব্ধ হয়ে আইসিসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে বিল পাস করেছে মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ, হাউস অব রিপ্রেজেন্টেটিভস। প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকানদের সঙ্গে 42 জন ডেমোক্র্যাটও আইসিসির বিরুদ্ধে বিল পাসের পক্ষে ভোট দেন, যার ফলে সব মিলিয়ে ভোটাভুটিতে বিল পাস হয় 247 ভোটে। বিলের বিপক্ষে ভোট পড়েছিল 155টি। খবর IRN এর। বিলটি এখন অনুমোদনের জন্য সিনেটে তোলা হবে। সেখানে বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে বিচার কাজের সঙ্গে যুক্ত আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবেন। যদিও ধারণা করা হচ্ছে এই বিলটি আইনে পরিণত হবে না, তবে যদি আইনে পরিণত নাও হয় তবু ইসরায়েলের প্রতি মার্কিন কংগ্রেসের অকুণ্ঠ সমর্থনের আরেকটি দলিল হয়ে থাকবে এই বিল। সপ্তাহখানেক আগে আইসিসির প্রধান কৌশলী করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আদালতের কাছে আবেদন করেন। সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আইসিসির বিরুদ্ধে বিল পাস করতে উদ্যত হয়েছে প্রতিনিধি পরিষদ। গাজা ইসরায়েলি গোলার আঘাতে নিহত 19। ইসরায়েল সেনাবাহিনীর গোলাবর্ষণ ও বিমান হামলার মধ্যে গাজা ও দক্ষিণ গাজায় অন্তত 19 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 পুলিশ সদস্যও রয়েছেন। তারা দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ত্রাণ বিতরণে সহায়তা করছিলেন। গতকাল মঙ্গলবার এই ঘটনাগুলো ঘটেছে। ফিলিস্তিনি চিকিৎসকদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। চিকিৎসকরা বলেছেন নিহতদের মধ্যে 17 জনকে আল বুরেজ ও আল মাগাজি শরণার্থী শিবির এবং মধ্য গাজার দেইর আল বালা শহরে পৃথক বিমান হামলার শিকার হয়ে মারা যান। মঙ্গলবার শেষ নাগাদ ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার পূর্বাঞ্চলীয় একটি এলাকায় গোলাবর্ষণ করেছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন হামলা এই অঞ্চলের জনমনে আতঙ্কের বীজ বুনেছে। আল মাগাজিতে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ শুরু হলেই সেখানে বসবাসকারী কিছু পরিবার পালাতে শুরু করে। ওই দিন সকালে জারি করা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যুদ্ধ বিমানগুলো মধ্য গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তখন আল বুরেজ এলাকায় অভিযান চালাচ্ছিল স্থলবাহিনী।
তবে রাফা শহরের সামরিক কার্যকলাপের বিষয়ে কোনো তথ্য জানায়নি তারা। হামাসকে নির্মূল করার লক্ষ্যে গত মাসে সেখানে নতুন করে সীমিত অপারেশন চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত হন। এ সময় আরও 250 জনের বেশি মানুষকে জিম্ম করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। এর প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে 8 মাস ব্যাপী এই হামলায় ইসরায়েলের হাতে 36,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শিশুদের ওপর গণহত্যার দায়ে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করুন, জাতিসংঘের প্রতি হামাসের আহ্বান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিষ্পাপ শিশুদের ওপর অব্যাহতভাবে গণহত্যা চালানোর দায়ে ইহুদিবাদী ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। 4 জুন যখন বিশ্বব্যাপী জাতিসংঘ ঘোষিত আগ্রাসনের শিকার নিরপরাধ শিশু দিবস উদযাপন করেছে, তখন গাজা শিশুদের ওপর ইহুদিবাদী ইসরায়েল বড় হত্যা অব্যাহত রেখেছে। দখলদার সেনারা শুধু গাজা উপত্যকার বিভিন্ন শহর ও জনপদের ঘরবাড়ি এবং ভবন ধ্বংস করেই ক্ষান্ত হয়নি, বরং তারা গণহত্যার পাশাপাশি গাজা উপত্যকায় যাতে মানবিক ত্রাণ এমনকি ঔষধ ও পানি পৌঁছাতে না পারে সেজন্য তারা বাধা সৃষ্টি করে চলেছে। হামাস গতকাল এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের ওপর ঘৃণ্য অপরাধ ও ভয়াবহ গণহত্যা চালিয়েছে, বিশেষ করে নিরপরাধ শিশুদের ওপর সরাসরি তারা সন্ত্রাসবাদ এবং অপরাধযোগ্য চালিয়েছে। হামাস বলেছে, জাতিসংঘের রিপোর্ট অনুসারে প্রতি 10 মিনিটে গাজার একটি শিশু আহত কিংবা নিহত হচ্ছে। এভাবে গত 7 মাসে তারা 14,000-এর বেশি শিশুকে গাজা উপত্যকায় হত্যা করেছে। গত 4 বছরে সারা বিশ্বের যুদ্ধ ও সহিংসতায় যত শিশু মারা গেছে তার চেয়ে বেশি মারা গেছে এই গাজা উপত্যকায়। এই অবস্থায় নিরপরাধ শিশুদের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের নৈতিক, আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে হামাস। ইহুদিবাদীদের এই ভয়াবহ অপরাধ ও হত্যাযজ্ঞের পরেও যে সমস্ত দেশ বা সংস্থা বর্বর ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারছে না, তারা মানব সভ্যতার জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছে হামাস। এবং সর্বশেষ জানিয়ে দিব, যে কারণে ধাক্কা খেলেন মোদি, হারালেন সংখ্যাগরিষ্ঠতা। এই প্রথমবার দলকে নেতৃত্ব দিয়ে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেলেন না নরেন্দ্র মোদি। এই প্রথমবার ধাক্কা খেতে হলো তাকে। শুরু থেকে 2002 গুজরাটে দলকে নেতৃত্ব দিয়ে বারবার জিতিয়েছেন নরেন্দ্র মোদি। 2014-2019 সালে লোকসভা নির্বাচনেও তার নেতৃত্বে বিপুলভাবে বিজেপি জিতেছে এবং একার ক্ষমতায় সরকার গঠনের জায়গায় পৌঁছে গেছে। এবারই ব্যতিক্রম হলো। 22 বছরের মধ্যে দলকে নেতৃত্ব দিয়ে এই প্রথমবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিতে পারল না নরেন্দ্র মোদি। গত দুবারের মতো এবারও দলের প্রচার ছিল মোদি কেন্দ্রিক। তিনি 200 এর বেশি জনসভা ও রোড শো করেছেন। একবার শেষ পর্যায়ে গিয়ে কলকাতায় 2 দিন কাটিয়েছেন। উত্তর কলকাতায় বিশাল রোড শো করেছেন। দেশের প্রায় সব প্রান্তে গেছেন। চেষ্টার কোনো কসুর করেননি মোদি। তা সত্ত্বেও এবার তিনি পারেননি। বারাণসীতে এবার জিতেছেন মোদি, কিন্তু ব্যবধান ও ভোট প্রাপ্তির হার কমেছে। গতবারের তুলনায় 9.38% ভোট কম পেয়েছেন। গতবার তিনি জিতেছিলেন 4,79,000-এর বেশি ভোট পেয়ে, এবার জিতেছেন 1,52,000-এর বেশি ভোটে। বারাণসীতে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের প্রার্থী অজয় রায়ের ভোট বেড়েছে 26%-এর বেশি। তিনি 4,60,000 ভোট পেয়েছেন। এবার লোকসভার আসন সংখ্যার নিরিখে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে মোদি ম্যাজিক কাজ করেনি। উত্তরপ্রদেশে সাম্রাজ্যবাদী পার্টি পেয়েছে 37টি আসন এবং কংগ্রেস পেয়েছে 6টি, বিজেপি 33টি এবং তাদের জোটসঙ্গী আরএলডি 2টি আসন পেয়েছে। মোদি ও যোগী আদিত্যনাথ প্রচার করা সত্ত্বেও কেন এমন হলো, প্রবীণ সাংবাদিক রশদ গুপ্তা মনে করেন, অনগ্রসর ভোট এবার ইন্ডিয়া জোটের দলগুলোতে ফিরেছে। বিজেপির কিছু নেতা 400 আসন পেলে সংবিধানের বদল করার কথা বলেছিল, সেটাকেই প্রচারে হাতিয়ার করেছিল ইন্ডিয়া জোট, সেই প্রচার কাজ করেছে।